গভীর সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম। গ্রামের মাঝখানে এক কুঁড়ে ঘর, পাশে একটা ছোট্ট পুকুর। এখানেই থাকে হারুন মিয়া নামে এক গরিব কৃষক। সংসারে তার 2 স্ত্রী। বড় বউ আলেয়া শান্ত, ধৈর্যশীল আর বুদ্ধিমতী। সংসারের সব কাজ সে দক্ষ হাতে সামলায়। ছোট বউ সীমা হাসি খুশি, চঞ্চল আর স্বপ্নবাজ। ছোট, আয় ছোট। কিরে, সকাল গড়িয়ে তো দুপুর হতে চলেছে, তোর ঘুম কি ভাঙবে না নাকি রে? না দিদি, তোমার জন্য একটু ঠিক মতো ঘুমোতেও পারি না। সেই কাক ডাকা ভোর হতেই কেন ডাকা শুরু করো বলো তো? শোন ছোট, আমি তোর বড় বোন না, আমি তোর সতীন। এটা সবসময় কেন ভুলে যাস বলতো? তুই তো তোর বাপের বাড়ি না, শ্বশুর বাড়িতে আসিস। সেটা তো তোর মাথায় রেখে কাজ করা উচিত নাকি? তোমাকে সতীন ভাবতে যাবো কেন বলো তো? তোমার মতো সতীন থাকলে আমার আর বড় বোনের দরকার পড়ে না। তুমি যেভাবে আমার খেয়াল রাখো না। নে তো, তোরও তো ঢং করতে হবে না। চল একটু হাতে হাতে বাসি কাজগুলো সেরে নি। ওনার জন্য তো আবার মাঠে ভাত নিয়ে যেতে হবে। দূরও দিদি, তুমি তো জানো কাজটা আমার একদম ভাল লাগে না। তুমি কাজগুলো করো না। আমি না হয় আরেকটু ঘুমাই। আরে না না, এখন আর ঘুমোতে হবে না তোর। তোকে মাঠে যেতে হবে না। তুই বরং রান্নাটা বসা, আমি কাজগুলো করে নি। দিদি তুমি যে কি ভালো, আমার লক্ষ্মী দিদি। হ্যাঁ রে, কোনো কাজ না করতে বললে বুঝি খুব ভালো, তাই না? নে, ওসব হাসাহাসি বাদ দিয়ে রান্নাটা শেষ কর গে। এরপর আলেয়া বাইরের কাজগুলো করতে লাগলো আর সীমা রান্না করতে লাগলো। নে ছোট, ভাতগুলো বার, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা দিদি, তাড়াতাড়ি এসো, না হয় কিন্তু আবার খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আজ কিন্তু শুটকি ভর্তা করেছি। বাহ, শুটকি ভর্তা! ভর্তাটা ভালো হয়েছে খেতে। তুমি তো এমনিতেই শুটকি পছন্দ করো, তাই তো শুটকি ভর্তা করলাম। তাহলে তুই বাড়ি থাক, আমি মাঠে খাবারগুলো দিয়ে আসি। দাঁড়াও দিদি, আমিও যাবো। আমার একা বাড়িতে একটু ভালো লাগবে না। এরপর আলেয়া আর সীমা ভাত নিয়ে মাঠে চলল। তারা মাঠে পৌঁছে দেখলো হারুন মাথায় হাত দিয়ে বসে আছে। তার চোখে মুখে চিন্তার ছাপ। কি গো, মাঠের মধ্যে অমন করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি করব গিন্নি, দেখো এবারের ফসল একটুও ভালো হয়নি। কি করে 3 জনের সংসার চালাবো কে জানে। শোনো, অত চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করলে তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না। ছোট বউ সব সময় তোমার এই ছেলে মানসিকতা আমার কিন্তু একটুকু ভালো লাগে না। পরিবেশ পরিস্থিতি নিয়ে একটু ভাবতে শেখো। বড় বউয়ের মতো একটু বুদ্ধিমতী হও। বাস্তবতা অনেক কঠিন গো। নাও, তুমি খেয়ে নাও। ছোটর কথায় কান দিও না তো, ও ছোট মানুষ, একটা কথা না হয় বলেই ফেলেছে। না গিন্নি, আমার যে অবস্থা, তাতে তোমরা যদি একটু বুদ্ধি করে না চলো তাহলে যে আমাদের কপালটা ছাই হয়ে যাবে, ভাতও জুটবে না। ছাই ভাত কেন বলছো? ছাই ভাত আবার মানুষ খায় নাকি? ফ্যান ভাতও তো খাওয়া যায়, কিন্তু ছাই ভাত? ধুর, তুমি একটু থামো তো ছোট বউ। অন্য কোনো আয় তো আর নেই। ফসলের ওপর ভিত্তি করে কোনো মতে পেটটা চলে যায়। সেই ফসলও ভালো হয়নি। এখন তো দুবেলা দুমুঠো ভাতই কপালে জুটবে না। ওগো, আমাদের পুকুরে কটা মাছ চাষ করলেও তো পারো। মাছ বাজারে বিক্রি করলেও তো টাকা পাওয়া যাবে, আবার খাওয়াও যাবে। মাছ চাষ করতে গেলে তো অনেক খরচ। মাছের পোনা কিনতে হবে, তাদের খাবার দিতে হবে। এত টাকা কোথায় পাবো? হ্যাঁ গো, তাও ঠিক বলেছো। এগুলো নিয়ে আমরা না হয় পরে ভেবে দেখব। আগে তুমি খাবার কটা খেয়ে নাও তো। হারুন খুব কষ্ট করে সংসার চালায়। সামান্য জমি আর পুকুর থাকলেও সেগুলো থেকে খুব বেশি আয় করতে পারে না। কিন্তু এবছর দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না। ভালো ফসল হয়নি, সাথে আরো ধার দেনা বাড়তে শুরু করেছে। বড় বউ, বড় বউ, কোথায় গেলে?
ছোট বউ, এদিকে একটু এসো তো। কি গো, কি হলো? অমন করে ডাকছো কেন? গিন্নি, আমার শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে দমটা যেন বেরিয়ে বেরিয়ে আসবে। আমি মনে হয় আর বাঁচবো না গো, আর বাঁচবো না আমি। ওগো, কি হয়েছে? এমন করে কেন কথা বলছো? ও ছোট, ছোট রে, কই গেলি রে তুই? কি হলো গো দিদি, এমন করে ডাকছো কেন? দেখ দেখ, উনি যেন কেমন করছে ছোট। তোমরা এত অস্থির হইও না, আমার কাছে এখানে একটু বসো তো। তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তো তোমাদের জন্য কিছু করতে পারলাম না গো। এমন অলক্ষণের কথা বলিস না, তুমি চুপটি করে শুয়ে থাকো। ছোট, হাই ছোট, তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আয় তো। হগু, হগু, তুমি শান্ত হও, এই পানিটুকু খেয়ে নাও। ওসব কথা পরে ভাবা যাবে। দিদি, ওকে চলো আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, ডাক্তার লাগবে না। তোমাদের সাথে একটু কথা বলি না, একটু মন খুলে কথা বলতে দাও। দিদি, তুমি ওনার কাছে বসতে লাগো, আমি দৌড়ে দিনুদাকে ডেকে আনি। উনি যে কোনো একটা ব্যবস্থা করবেন। হারুনকে ডাক্তার দেখানো হলো। দেখতে দেখতে অনেক দিন পার হলো। হারুন বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ল। সারাদিন খাটের কোণে সে চুপটি করে শুয়ে থাকে। কিরে ছোট, কি করব? এইভাবে তো আর চলা যায় না। ঘরে তো কিচ্ছুটি নেই, আর চারদিক তো ঋণে ভরে গেছে। এদিকে উনিও অসুস্থ, ওনাকে তো কিছু খেতেও দিতে হবে। হ্যাঁ গো দিদি, সে তো আর কোনো কাজ করতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। আমরা যদি বসে থাকি তবে তো না খেয়ে মরতে হবে। হ্যাঁ রে ছোট, সে কথাই তো চিন্তা করছি। আর তার ওষুধ, সেগুলো তো কিনতে হবে। আর তাছাড়া আমাদের তিনজনের খাওয়া দাওয়া কি করে যে হবে, কিছুই সে মাথায় আসছে না। দিদি, পুকুরটা কাজে লাগালে কেমন হয়? কেমন করে কাজে লাগাবি? আমাদের যে পুকুরটা আছে, ওটাতে যদি আমরা মাছ চাষ করি তাহলে কেমন হয়? মাছ চাষ? হ্যাঁ গো, মাছ চাষ। ছোট, মাছ চাষ মানে তো শুধু মাছ ছাড়লেই হয় না, যত্ন নিতে হয়, খাবার দিতে হয়, বাজারে বিক্রি করতে হয়। সমাজের মানুষ কি বলবে আমাদের? আমরা দুজন না হয় না খেয়ে থাকলাম, কিন্তু লোকটার তো ওষুধ ফুরিয়ে গেছে। সমাজের মানুষ কি আমাদের খেতে দিচ্ছে দিদি? এই মাছ চাষ করলে তো তোকে না হয় আমাকে বাজারে মাছ বিক্রি করতে যেতে হবে। মেয়ে মানুষ বাজারে মাছ বিক্রি করা? শোনো দিদি, সমাজ তো আমাদের খেতে দেবে না, ওষুধও কিনে দেবে না। তবে ওসব চিন্তা করে কোনো লাভ নেই, তাছাড়া আমাদের তো কোনো উপায়ও নেই। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তাই দিয়ে আমরা প্রথমে কিছু মাছের পোনা কিনবো, তারপর আস্তে আস্তে একটা ব্যবস্থা করব। তারা দুই বউ পরের দিন হাটে গিয়ে কিছু মাছের পোনা কিনে আনে। এরপর তাদের পেছনের পুকুরটিতে ছেড়ে দেয়। তাদের দুই বউয়ের মাছ চাষের কথা শুনে গ্রামের মানুষেরা হাসাহাসি করতে লাগলো। কখনো ভাবতেই পারিনি আমাদের গ্রামে মেয়ে মানুষ কাজের জন্য উদ্যোগ নেবে। আসলে অলস হয়ে বসে না থেকে যে কোনো কাজ করাই উত্তম। তুমি হারুনের দুই বউয়ের কথা বলছো নাকি? হারুনের দুই বউ নাকি মাছ চাষ করবে? মেয়ে মানুষ নাকি মাছ চাষ করবে? এটা কোনো কথা? হ্যাঁ মহাজন মশাই, সেটাই তো ভালো। সবাই মিলেমিশে কাজ করলে তো আমাদের গ্রামেরই উন্নতি হবে। ও সব আজে বাজে কথা, যাদের কাজ তাদেরকেই মানায়। মেয়েরা ছেলেদের কাজ করছে, এটা কখনো শুভ হতে পারে না। বাস তো মরবেই, সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের সবার কপালও পুড়বে। হ্যাঁ মহাজন মশাই তো সত্যি কথাই কইছেন। এই গ্রামের কোনো মাইয়া আজ পর্যন্ত কোনোদিন চাষ করে নাই, ওর আর করবো না চাষ, কয়ে দিলাম। হ্যাঁ, সবাই শোনো, যেটা আমাদের গ্রামে কখনো হয়নি সেটা আর কখনোই হতে দেব না। তোমরা সবাই কি বলো? হ্যাঁ, যেইটা আমাকে গ্রামের জন্য অমঙ্গল আনবো সেটা আমরা কখনোই করবো না।
আহ 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 আহ। বোকাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি, আর কেউ মাছ চাষ করতে পারবে না। আমার চাষের মাছগুলো ভালো দামে বাজারে বিক্রি করতে পারবো। চলো সবাই, আমরা সবাই মিলে হারুনগোর বাড়িতে গিয়া এমন কাজ করতে নিষেধ করি, সমাজের সম্মান বলে আর কিছুই থাকবো না। ওদের দেখা আরো অনেকেই এমন কাজ করতে পারে। এরপর সবাই হারুনদের বাড়ি এসে তাদের ডাকতে লাগলো। হারুন, এই হারুন, বাড়িতে আসব নাকি? কিরে, বউ দিয়ে নাকি মাছ চাষ করাবি? আর তুই কি চুরি পইরা রান্না বান্নার কাজ করবি নাকি? কই রে হারুন, এই বেটা বাইরে আয়। এটা আপনারা কোন ধরনের কথা বলছেন? আমাদের স্বামী অনেক অসুস্থ, আর আমাদের সংসারে আয় করার মতন আর কেউ নাই। এই জন্যই তো আমরা মাছ চাষ করছি। তাতে আপনাদের কি হয়েছে? হ্যাঁ, শোনো হারুনের বউ, কথাবার্তা একটু ঠিক করে বলো। এখানে মহাজন মশাই আছে, কার সামনে কেমন করে কথা বলতে হয় সেটাও জানো না দেখছি। ছোট, তুই চুপ কর। বলুন তো, কি বলতে এসেছেন আপনারা? তোমরা দুই বউ মাছ চাষ করবে না, এটাই আমাদের শেষ কথা। এটা বলার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু শোনো হারুনের বউ, মুখ একটু কম চালাও। যেটা বলেছি সেটাই শেষ কথা, এরপরে আর কোনো কিন্তু নেই। এই চলো সবাই। আজ আমি অসুস্থ বলে দুই বউকে কত কথা শুনতে হচ্ছে। হায় সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে কি গরিবের কোনো মূল্য নেই? তুমি রক্ষা করো সৃষ্টিকর্তা, তুমি রক্ষা করো। শোনো দিদি, তুমি এসব ফালতু লোকের কথায় কোনো কান দিও না। আমাদের পুকুরে আমরা মাছ চাষ করব, দেখি কে আটকায়। কিন্তু ছোট, পরে যদি কিছু হয়? পরে কি হবে সেটা পরে দেখা যাবে। আর শোনো দিদি, কেউ যাতে টের না পায় সেজন্য আমরা রাতে পুকুরে কাজ করব। রাতের বেলাতেই মাছেদের খাবারও দেব। হ্যাঁ ছোট, কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, চল তাহলে কাজ শুরু করি। এরপর সীমা আর আলিয়া দুজন মিলে রাতের বেলা মাছের পরিচর্যা করত, তাদের খাবার খেতে দিতে লাগলো। দেখতে দেখতে 6 মাস পার হলো। মাছগুলো বেশ বড় হলো। দুজনে একদিন দিনের বেলায় মাছের খাবার দিতে এলো। হ্যাঁ রে সীমা, এতদিন পর আজ আমাদের কষ্টগুলো সার্থক হলো রে। হ্যাঁ গো দিদি, আমার যে কি খুশি লাগছে। কত কষ্ট করেছি এই পুকুরে, রাতে এসে এসে পুকুর পরিষ্কার করা, তাদের খাবার দেওয়া। হ্যাঁ রে বোন, আজ যে আমাদের খুব আনন্দের দিন। কখনোই ভাবতে পারিনি আমরা এত ভালো মাছ চাষ করতে পারবো। দিদি, আমাদের পুকুরের মাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। চলো আজ মাছগুলো ধরে আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাই। হ্যাঁ রে, মাছগুলো বিক্রি করলে টাকাও পাওয়া যাবে। তাহলে চলো দিদি, আমরা কিছু মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। আচ্ছা চল তাহলে। দিদি, অনেক মাছই তো হলো, আজ না হয় এগুলো থাক, দেখি বাজারে মাছের চাহিদাটা কেমন। আচ্ছা বেশ, চল। নে, ছুরিটা আমার মাথায় তুলে দে। তুমি কটা নাও আর আমাকে কটা দাও, তাহলে দুজনের কষ্ট কম হবে। এই নিন তাজা তাজা পুকুরে চাষ করা মাছ, বড় বড় মাছ, কম দামে নিন পুকুরে তাজা মাছ, একদম টাটকা মাছ দেখে নেবেন। আরে সীমা যে, এত বড় মাছ, এত বড় মাছ কোথায় পেলি রে? এত বড় মাছ তো অনেকদিন দেখিনি। নাও দিদি, মাছ নাও, আমাদের পুকুরের মাছ, খেতে খুব সুস্বাদু হবে। হোমা, তাই নাকি? তোরা পুকুরে মাছ চাষ করেছিলি? মহাজনের পুকুরের মাছ তো বেশি বড় হয় না, খেতেও ভাল লাগে না। এত বড় মাছ অনেকদিন খাই না রে। দে তো, আমাকে 2 কেজি মাছ দে। এই নাও দিদি, তোমার মাছ। আমি গেলাম রে সীমা, তোদের মাছ খেয়ে যদি স্বাদ পাই তবে আবারও কাল আসবো নিতে। দেখতে দেখতে তাদের সবগুলো মাছ বিক্রি হয়ে গেল। ওইদিকে মহাজনের লোক মাছ নিয়ে বসে থাকলো। কেউই মতির কাছ থেকে মাছ কিনতে যাচ্ছে না।
কিরে ওই দিনু, তোরা মাছ করতে কিনছ? আমাগর বাজারে তো কেউ মাছ বিক্রি করে না। করে না মানে? ওই তো হারুনের বউ কত সুন্দর বড় বড় মাছ বিক্রি করছে। তোমাদের এই মাছ আর কে কিনবে? তোমাদের থেকে কম দামে ভালো মাছ পাওয়া যায়। মানে হারুনের বউ মাছ পাইলো কই? কোথায় আবার পাবে? ওদের পুকুরে চাষ করেছে, খুব ভালো মাছ গো। তোমাদের মাছের মতো অত ছোট মাছ না। চাষ করছে মানে মহাজন মশাই ওকে নিষেধ করার পরেও মাছ চাষ করছে? হ্যাঁ, নিষেধ করেছিল তো। ওই যে বলেছিল অমঙ্গল না জানি কি হবে, কিন্তু কিছুই তো হলো না। তোমাদের সব বানোয়াট কথা বাদ দাও, বুঝলে? বানোয়াট কথা মানে? অগরে এত বড় কলিজা, এত বড় সাহস অগর! তোমাদের বেশি দামে মাছ বিক্রি করার দিন শেষ। হারুনের বউয়েরা কম দামে মাছ বিক্রি করছে গো। না 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 না, ঘটনাটা তো মহাজনকে জানাইতে হয়। সারাদিন বসে থাকার পরেও মতি একটা মাত্র বিক্রি করতে পারে না। সে হতাশ হয়ে মহাজনের কাছে ফিরে যায়। মহাজন মশাই, ও মহাজন মশাই, কই আপনি? বাইরে আসেন তাড়াতাড়ি। কি রে মতি, আজ মনে হচ্ছে মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। তা আজ কত টাকা লাভ হলো রে? মহাজন, একটা মাছও বিক্রি করা হয় নাই মহাজন মশাই, লাভ কি করে হইব? কি বিক্রি হয়নি মানে? কেন, আজ বাজারে কেউ মাছ কিনছে না? কিনতাছে, সবাই কিনতাছে, কিন্তু অন্য জনের কাছ থেকে। হারুনের বউয়েরা মাছ বিক্রি করতেছে, বড় বড় তাজা তাজা মাছ, তাও আবার খুব কম দামে। এই জন্যই তো আমাগর মাছ বিক্রি হইতাছে না। কি এত বড় সাহস! আমি নিষেধ করার পরেও ওরা মাছ চাষ করছে। এর শাস্তি ওদের পেতেই হবে। আবার ব্যবসা নষ্ট করা, দাঁড়া দেখাচ্ছি মজা। কি করবেন মহাজন মশাই? আজ রাত আসুক, সব একেবারে গোড়া থেকেই শেষ করব। আমার কথার অবাধ্য হওয়া কতটা ভয়ানক তা তো এরা জানে না। বড়দি, দেখো কত টাকার মাছ বিক্রি করেছি, দেখো এত টাকা। আহ, কি যে শান্তি শান্তি লাগছে গো। ছোট রে, একদিনে তো মনে হচ্ছে আমাদের সব খরচ উঠে গেছে। হ্যাঁ গো দিদি, আর কয়েকবার মাছ বিক্রি করতে পারলেই আমাদের অনেক লাভ হবে। সৃষ্টিকর্তা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। এবার ভালো একটা ডাক্তার দেখাবো, তুমি তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠবে। তোমাদের কষ্টের টাকা, কত পরিশ্রম করেছো তোমরা। সত্যি সত্যি আমি যে খুব ভাগ্যবান, আমি খুবই ভাগ্যবান। এরপর দিন গড়িয়ে রাত হলো। চারদিক যখন একদম নিস্তব্ধ, মফিজ তার লোক দিয়ে দুই বউয়ের চাষের পুকুরে বিষ ঢেলে দিল। নে, আমার কথা না শুনে এবার তোদের আমও গেল, ছালাও গেল। পরদিন সকালে সীমা পুকুরে গেল খাবার দিতে। তখন সে দেখল পুকুরের পানিতে সাদা সাদা মরা মাছ ভেসে উঠেছে। বড়দি, ও বড়দি, এ কি সর্বনাশ হলো গো! তাড়াতাড়ি এসো, আমাদের সে সব শেষ হয়ে গেছে। কিরে ছোট, কি হয়েছে? দিদি, দিদি দেখো না, আমাদের পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। ছোট, নিশ্চয়ই কেউ আমাদের এত বড় ক্ষতি করেছে। নিশ্চয়ই ওই মহাজন এই কাজ করেছে। কালুর মাছ বিক্রি হয়নি বলে তাতেই ওর জ্বালা বেঁধে গেছে, আর এই জন্যই কি সে এইটা করলো? আমাদের এত বড় সর্বনাশ করলো। এবার আমাদের কি হবে দিদি? তাদের কান্না শুনে আশপাশের সব প্রতিবেশীরা ছুটে এলো, সাথে মফিজও এলো। বলেছিলাম না ছেলে মেয়েদের মাছ চাষ করতে নেই। দেখলে তো কেমন হলো, বড়দের কথা শুনতে হয় না। আমি কালই ওদের মাছ খেয়েছি, কি যে মজার আর কি যে সুস্বাদু। নিশ্চয়ই কেউ এদের ক্ষতি করেছে, ইচ্ছে করে বিপদে ফেলার জন্য।
কিন্তু আমাদের গ্রামে এমন কে আছে? আমি জানি না, আমি কিছুটি জানি না। আমি জানি কে এই কাজ করেছে, আমি জানি। তাহলে বলো, কে এই কাজ করেছে? বলো আমাকে। জানো মানে? তুমি কি দেখেছো কে করেছে? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ মানে? এরপর আলিয়া সবার সামনে একটা পুরনো মাটির কলসি এনে রাখলো। ইস, মাটির কলসিটা কাল ফেলে গিয়েছিলাম, এতেই তো বিষ মিশিয়ে এদের পুকুরে দিয়েছিলাম। এবার যদি সত্যি সত্যি প্রমাণ হয়ে যায় যে কাজ আমার, সর্বনাশ। এই দেখুন, এর ভেতরে কিছু মরা মাছ আর গাঢ় নীলসে পানি। কেউ আমাদের পুকুরে বিষ ঢেলে দিয়েছে, ইচ্ছে করেই আমাদের এই ক্ষতি করেছে। এই দেখুন, এই কলসে কাদা মাটির হাতের ছাপ। আমি একবার মহাজনের হাতের ছাপ নিতে চাই। তোদের এত বড় সাহস, তোরা আমাকে সন্দেহ করিস? মফিজ, এত রেগে যাচ্ছ কেন? অন্যায় না করলে এত ভয় কিসের? আগে তুমি পরীক্ষাটা দাও, পরে আমরাও দেব। মানে আসলে মফিজ, সত্যি বলো, এসব তোমার কাজ কিনা? তুমি এদের একমাত্র শত্রু। তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা তোমার কাজ। মফিজ এবার আর লুকাতে পারল না, ভয় পেয়ে সে সবটা স্বীকার করলো। হ্যাঁ, এই কাজটা আমি করেছি। আমার মাছ রেখে সবাই ওদের মাছ কিনছে, তাই আমি ওদের মাছ মেরে ফেলেছি। গ্রামবাসীরা সবাই মফিজের ওপর খুব ক্ষেপে গেল। গ্রাম প্রধান মফিজকে শাস্তি স্বরূপ গ্রাম থেকে বিতাড়িত করলো। কলসিটা না থাকলে তো ওদের ধরাই যেত না, তাই না দিদি? ভাগ্যিস তুমি বুদ্ধি করে কলসিতে নিজের হাতের চাপটা দিয়ে ব্যাটাকে ভয় দেখালে। শোন ছোট, বুদ্ধি থাকলে এমন অনেক অসম্ভব কাজই সম্ভব করা যায়, বুঝলি? কি গো, সারা রাত ঘুমালে? রাতে তোমার ঘুম হয়নি? এখনো কাজে কামে না গিয়ে ওখানে বসে সিমাচ্ছ কেন? বউ, তোমার কাজ তুমি করো না, আমার পেছনে কেন তুমি লেগেছো বলো তো? তোমার পেছনে না লেগে করবোটা কি? এইভাবে বসে বসে সিমালে তো আমাদের কপালে ভাত জুটবে না। ও আচ্ছা, তা কবে তোমার কপালে ভাত জুটলো না সেটা বলো তো বউ। সাত সকালে তুমি কি শুরু করেছো? হ্যাঁ, ওরে বাবা, কেন কবে আমায় তুমি মাছ মাংস এনে খাইয়েছো বলো তো? তুমি যে খাবারের খোটা দিচ্ছ। আরে আমি আবার কখন তোমাকে খাবারের খোটা দিলাম বলো তো? আমি তো শুধু তোমার কাছে জানতে চেয়েছি কবে তোমাকে না খেয়ে রেখেছি, তুমি সেটা বলো। না না, আমি অত কিছু জানি না বাপু। তুমি এখন না জেরিয়ে কাজে যাও তো। কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে আমাদের। মানুষ নতুন নতুন ঘর বাড়ি জায়গা জমি কত কিছু করছে, আর আমাদের কপালে ঠিক মতো ভাতই জোটে না দুবেলা। না গো বউ, না, তোমার এই সব কথা আমার একটুও ভালো লাগে না। অন্যেরটা দেখে হিংসা না করে নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই তো তুমি খুশি থাকতে পারো, তাই না? খুশি যে থাকবো, খুশি থাকার মতো কি আছে আমাদের কাছে বলো দেখি? শোনো বউ, অত বাজে বকো না। এইসব বাজে বাজে কাজে বুদ্ধি না খাটিয়ে একটু ভালো কাজে বুদ্ধি খাটাও। আমাদের কাছে যতটুকু আছে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, বুঝলে? ভালো কাজ? সেটা কি শুনি একটু। শোনো বউ, আমাদের বাড়ির পেছনের পুকুরটা তো পড়েই আছে। কি চাষ করলে লাভবান হওয়া যায় সেই কথাই চিন্তা করো। আমি বসে বসে এই কথাই চিন্তা করছিলাম গো। কেন গো, আমাদের পুকুরে এবার রুই মাছ চাষ করবে না? না গো বউ, রুই মাছ চাষ করে তেমন একটা লাভ হচ্ছে না, তাই ভাবছি পুকুরে অন্য কি মাছ চাষ করা যায় সেটাই আমি ভাবছি। তা কিছু ভেবেছো কি মাছ চাষ করবে? ভাবার সময় কোথায় দিলে তুমি? যেই আমি ভাবতে বসলাম সেই তুমি বকাবকি শুরু করে দিলে। ও, তা এই কথা তো আমায় আগে বলতে পারতে তুমি। আমি কি জানতাম নাকি তুমি বসে বসে এই চিন্তা করছো? শোনো বউ, এখন একটু ভেবে দেখো কি করলে ভালো হয়। ওগো, এবার চিংড়ি মাছের অনেক দাম। বাজারে গিয়ে চিংড়ি মাছের গায়ে তো হাতই দেওয়া যায় না। তাহলে এবার তুমি না হয় চিংড়ি মাছই চাষ করো। হ্যাঁ বউ, বুদ্ধিটাও ভালো, আর চিংড়ি মাছ চাষ করা তো সহজ। হ্যাঁ গো, আমি জানি। শোনো, একটু বুদ্ধি করে চাষ করলেই হবে। চিংড়ি মাছের ঠিক মতো দেখাশোনা করতে হবে, তো সকল ধরনের যত্ন নিতে হবে। হ্যাঁ গো বউ, কথাগুলো তো তুমি ঠিকই বলেছ, কিন্তু
আমাদের এই গ্রামে কেউই তো চিংড়ি চাষ করে না, তাই একটু ভয় পাচ্ছি আর কি। ওগো, ভয় পেলে চলবে না, একটু চেষ্টা করে দেখোই না। তুমি যদি সফল হও তাহলে তো আমাদের ভাগ্যই বদলে যাবে। শোনো, পুকুরে তো একটু সার দিলে ভালোই মাছ চাষ হয়। হ্যাঁ গো, তুমি তো একেবারে খাঁটি কথা বলেছ। আমাদের তো সার আছে, রুই মাছ চাষ করার সময় যে সারগুলো দিতাম ওগুলোই দিতে হবে। তাহলে আমি এক্ষুনি কিছু চিংড়ি মাছ কিনে আনবো, কেমন? ঠিক আছে, যাও তাহলে, বাজারের ভালো চিংড়ি মাছগুলো কিনে এনো কিন্তু। এরপর রমেশ বাজারের উদ্দেশ্যে বের হলো। বাজারে গিয়ে দোকানদারের কাছে কিছু চিংড়ি মাছ চাইলো। কি ব্যাপার রমেশ ভাই, তুমি হঠাৎ কইরা চিংড়ি মাছের বাচ্চা দিয়ে কি করবা? আরে ভাই, ভাবছি এবার পুকুরে চিংড়ি মাছ চাষ করব। রমেশ ভাই, যা করবা একটু বুঝা শুইনা কইরো ভাই। চিংড়ি মাছ চাষের কিন্তু মেলা খরচ, আর এই চিংড়ি মাছ চাষে এদিক ওদিক হইলে কিন্তু সব শেষ। দেখো, সব জানি লস আবার না হইয়া যায়। আরে ভাই, তুমি আমার জন্য যে চিন্তা করছো এতেই তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথাগুলো সব মাথায় রাখবো আমি, বুঝলে? আচ্ছা আচ্ছা, এই নাও তোমার চিংড়ি মাছ। ধন্যবাদ দাদা, এই নাও তোমার টাকা। ভালো থেকো তুমি, আমি তাহলে গেলাম। রমেশ বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় সোহাগ চাচার সাথে দেখা হলো তার। আরে রমেশ যে, তা কেমন আছো? তোমার সাথে তো বেশ অনেকদিন পরেই দেখা হলো, তা এখন যাচ্ছ কোথায়? এই তো চাচা, ভালো আছি, একটু বাড়ির দিকে যাচ্ছি। তা তোমার হাতে ওটা কি? চাচা, আমার হাতে চিংড়ি মাছ। এবার ভাবছি আমার বাড়ির পেছনের পুকুরটায় চিংড়ি মাছ চাষ করব। আগে যে রুই মাছ চাষ করতাম তাতে কোনো লাভ হয়নি, টাকা উঠতো না। শুনেছি চিংড়ি মাছ চাষে নাকি অনেক লাভ করা যায়। হয়, চাষ করতে পারলে তো লাভই হয়, কিন্তু চিংড়ি মাছ চাষের পেছনে অনেক কষ্ট করতে হয় বাবু। হ্যাঁ চাচা, সেটা তো জানি। দেখি, একবার চেষ্টা করে দেখি যদি সফল হতে পারি। হ্যাঁ রমেশ, তুমি যদি একবার সফল হতে পারো তাহলে তুমি এই গ্রামের সেরা চিংড়ি চাষী হইবা। হ্যাঁ চাচা, দোয়া করবেন। আজ তাহলে আমি আসি। এসো বাবা, এসো। এরপর রমেশ তার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে রমেশ উমাকে ডাকতে লাগলো। বউ, ও বউ, কই তুমি? আরে কোথায় গেলে গো? এই তো আমি মুরগিগুলোকে খেতে দিচ্ছিলাম, এত সকাল সকাল ফিরলে যে? এই দেখো, চিংড়ি মাছ এনেছি। বাহ, চিংড়ি মাছগুলো দেখতে তো খুব সুন্দর। ভালো দাম দিয়ে কিনেছি, বুঝলে? ভালো জিনিসের দাম তো একটু বেশিই হবে। আচ্ছা বউ, তুমি এই মাছগুলো উঠিয়ে রাখো, আমি বাড়ির পেছনে পুকুরে গিয়ে পুকুরটা প্রস্তুত করে আসি, কেমন? আচ্ছা, যাও। রমেশ বাড়ির পেছনে পুকুরে গিয়ে অনেক সুন্দর করে পুকুরটা পরিষ্কার করে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। সে চিংড়ি মাছগুলোকে যত্ন করতে লাগলো। দেখতে দেখতে চিংড়ি মাছগুলো বেশ বড় হলো। কিছুদিন পর, ও গো বউ, শুনছো? দেখতে দেখতে চিংড়ি মাছগুলো বেশ বড় হয়ে গেছে গো। ওগো, পুকুরের পাশে মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। হ্যাঁ গো বউ, তা তুমি ভালোই খোঁজ খবর নিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ গো, একটু একটু নিয়েছি। নতুন চাষ করবে সে, একটু বুদ্ধি না খাটিয়ে চললে যে চাষে মার খেতে হবে, তাই একটু একটু মানুষের কাছে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ গো, সবাই বলে না, চেষ্টা করলে অসম্ভবকে সম্ভব করা যায়। হ্যাঁ গো বউ, তা যাবে আমার সাথে পুকুরে? আমি পুকুরের পাশে মাটি দেব, তুমি দাঁড়িয়ে থাকবে, কেমন? হ্যাঁ চলো যাই, চিংড়িগুলো একটু দেখে আসি। এরপর রমেশ আর উমা বাড়ির পেছনে পুকুরে গেল। তারা পুকুরের পাশ দিয়ে মাটি উঁচু করে দিল। ওগো, সব কাজই তো হয়ে গেছে, এখন একটু সার দিতে পারলেই হতো। হ্যাঁ। তা তুমি বাড়ি গিয়ে সারগুলো নিয়ে এসো পুকুরে দেওয়ার জন্য। আচ্ছা বউ, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাব আর আসব। রমেশ বাড়ি থেকে সারগুলো নিয়ে এসে পুকুরে সার দিতে লাগলো। তারা দুজনে চিংড়ি মাছগুলোকে খুব যত্ন করত। পরের দিন, বাহ, আমার চিংড়ি মাছগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে। বাহ বাহ। কিরে রমেশ, এত মনোযোগ দিয়ে কি দেখছিস তুই?
কি আর দেখবো রে, আমার চিংড়ি মাছগুলোকে দেখছি বেশ বড় হয়েছে দেখতে দেখতে। এই চিংড়ি মাছ চাষে খুব পরিশ্রম করেছিস রে তুই, আর ওগুলো খুব দ্রুত বড় হয়েছে রে। তা বলতে পারিস, কাল দেখি পুকুরে আরো সার দেব। হ্যাঁ রে, এটা খুব ভালো বুদ্ধি রে, বেশ ভালো কাজে দেবে কিন্তু। রমেশ সাগরের সাথে কথা শেষ করে বাড়ি ফিরে এলো। কি গো, বাড়ি ফিরে এলেছে? হ্যাঁ, তা তো এলাম। তা আমাদের চিংড়ি মাছের কি খবর গো? বউ, চিংড়ি মাছগুলো বেশ বড় হয়েছে। এইভাবে বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি করতে পারবো। হুমা, তাই বুঝি? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো বউ, হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বলছি। তারপরেও আগে থেকে কিছু বলা যাবে না, কখন না আবার কি হয় সেটা কে জানে। ওগো, ভালো চিন্তা ভাবনা করে দেখো, ভালোই হবে। চলো কটা খেয়ে একটু বিশ্রাম নাও, তুমি সারাদিন অনেক পরিশ্রম করছো। হ্যাঁ গো বউ, চলো, শরীরটা কেমন জানি আর চলছে না। চলো চলো চলো। পরের দিন সকালে রমেশ ঘুম থেকে উঠে উমাকে ডাকতে লাগলো। ওগো, তোমার কি হলো নাকি? হ্যাঁ গো, আসছি, রান্নার কাজ শেষ করেই আসছি। আমাকে কয়টা ভাত গুছিয়ে দাও, আমি পুকুর পাড়ে গিয়ে খেয়ে নেব। তারপর তুমি সারাদিন টুকটুক করে কাজ করে নিও, কেমন? কেন, পুকুর পাড়ে আবার ভাত দেবো কেন? বাসায় বসে খেয়ে যাও। না গো, এত সকালে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ কাজ করে তারপর খেয়ে নেব, বুঝলে? আচ্ছা দিচ্ছি, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এই নাও তোমার খাবার, সময় মতো খেয়ে নিও কিন্তু। আচ্ছা গো বউ, গেলাম তাহলে। এই বলে রমেশ পুকুরের উদ্দেশ্যে রওনা দিল। পুকুর পাড়ে গিয়ে চিংড়ি মাছের অবস্থা দেখে তার তো মাথায় হাত। রমেশের সব চিংড়ি মাছ মরে পড়ে আছে, একটা চিংড়িও ভালো নেই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আবার! আমার এত সুন্দর চিংড়ি মাছগুলো, এ আবার কি ক্ষতি হলো গো সৃষ্টিকর্তা! এখন আমি কি করব? আবার সব টাকা পয়সা তো আমি চিংড়ি মাছ চাষের পেছনে লাগিয়েছি, এখন আবার কি হবে? ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ। সে রমেশের কান্না দেখে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে তোর? এমন করে কাঁদছিস কেন? বল আমাকে। কি আর বলবো বলুন, আমার সব শেষ হয়ে গেছে। নিজের কাছে যা পুঁজি ছিল তা সব দিয়ে চিংড়ি মাছ চাষ করছিলাম, কিন্তু আজ এসে দেখি আমার সব চিংড়ি মাছগুলো মারা গেছে। দেখে তো মনে হচ্ছে তোর চিংড়ি মাছগুলো শাকচুন্নিতে খেয়ে ফেলেছে। শাকচুন্নি? শাকচুন্নি কোথা থেকে আসলো? হ্যাঁ রে, এ যে সে শাকচুন্নি নয়, এ হচ্ছে রাক্ষসী শাকচুন্নি, বুঝলি রে? এ ধ্বংস করে দেয়, সবকিছু ধ্বংস করে দেয়। না না বাবা, এমন করে বলবেন না। ধ্বংস হয়ে গেলে তো আমি নিঃস্ব হয়ে যাব। আমার এই চিংড়ি মাছের পেছনে আমি আর আমার বউ কষ্ট করেছি, আমাদের যা পুঁজি ছিল সবকিছু লাগিয়ে দিয়েছে এখানে। বাবা, এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ রে বাবা, আছে, কিন্তু সে পথ অনেক কঠিন হবে রে বাবা। রাক্ষসের শাকচুন্নিকে আহ্বান করতে হবে। যদি তারা আমাদের আহ্বানে সাড়া দেয়, তারপরেই কিছু হতে পারে। বাবা, বাবা, আপনার কি হলো? হায় হায়, এখন আমি কি করব? এনার আবার কি হলো? রমেশ এই বলে পুকুর থেকে পানি নিয়ে বৃদ্ধ লোকটার মুখে ছেটাতে লাগলো। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটার জ্ঞান ফিরে আসলো। এখন কি আপনি ঠিক আছেন বাবা? হ্যাঁ রে বাবা, আমি একদমই ঠিক আছি। তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই আমার প্রাণ বাঁচালি। বাবা, আপনার কি হয়েছিল যে আপনি উপর হয়ে বেহুশ হয়ে পড়লেন? বাবা, আমি এক সাধু, আমার এই পৃথিবীতে কেউ নেই। গ্রামে গ্রামে ঘুরাই আমার কাজ। ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আজ কটা দিন ধরে, কিছুই খাই না, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। রমেশ এই কথা শুনে রমেশের আনা খাবারগুলো বৃদ্ধ লোকটাকে দিয়ে দিল। আচ্ছা বাবা, আপনি এখানে বসে এই খাবারগুলো খেয়ে নিন। কিন্তু বাবা, এটা তো তোর খাবার, এই খাবারগুলো খেলে তুই কি খাবি?
আমি বাড়ি গিয়ে খেয়ে নেব বাবা, আপনি এগুলো খেয়ে নিন তো। ঠিক আছে। বৃদ্ধ লোকটা সবগুলো খাবার খেলো আর বলল, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে, আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু কিভাবে বাবা? চলো আমরা তোমার পুকুরের এক পাশে বসে শাকচুন্নিকে ডাকি, দেখি ওরা আসে নাকি। ঠিক আছে বাবা, তবে তাই চলুন। রমেশ আর বৃদ্ধ লোকটি রমেশের পুকুরের এক পাশে বসলো। বসে বৃদ্ধ তার থলে থেকে একটি প্রদীপ বের করে ওটাকে জ্বালিয়ে রাক্ষসী শাকচুন্নিদের আহ্বান করলো। সেই আহ্বান পৌঁছে গেল রাক্ষসী শাকচুন্নিদের কানে। কে কে রে এই সাত সকালে আমায় ডাকতে শুরু করলো? সারা রাত কাজ করে মাত্রই তো ঘুমুলাম, আর এখনই সব জ্বালা। আর ভাল লাগছে না, গিয়ে দেখি তো কে ডাকে। ওই দেখো, রাক্ষসী শাকচুন্নি চলে এসেছে। কোনো একটা রাস্তা বের ঠিকই হবে। এই অসময়ে আমায় ডাকছো কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, আহা, এত রাগ করছো কেন? যা বলবে তা জলদি জলদি বলো, এত কথা বলার সময় নেই আমার। তোমরা এই পুকুর পাড়ে থাকো, তা এই পুকুর পাড়ের মালিকের এত সর্বনাশ কেন করলে তোমরা বলো? পুকুরে চিংড়ি মাছগুলো খেয়ে ফেলছো কেন তোমরা? আমাদের তো খিদে লাগে, তাই তো আমরা এই পুকুর থেকে চিংড়িগুলো খেয়েছি। তোমরা জানো এই পুকুরে চিংড়িগুলো চাষ করতে কত কষ্ট হয়? তোমরা কি জানো কত টাকা খরচ হয়? সেটা কি তোমাদের ধারণা আছে? এত খালি নিজের চিন্তা করো, পুকুরের মালিকের চিন্তাও একটু করো। তোমরাও তো সব সময় নিজেদের নিয়ে চিন্তা করো, তোমরা তো কখনোই আমাদের নিয়ে চিন্তা করো না। আমরা খাবো কি খাবো না, কোথায় থাকবো, কোনো চিন্তাই করো না। তাহলে আমরা কেন করব তোমাদের চিন্তা? হ্যাঁ, আমরা কিভাবে তোমাদের চিন্তা করব বলো? আমরা কি খাবো সেটার ব্যবস্থা করে দাও, তাহলে আমরা তোমাদের খাবার আর খাবো না। আচ্ছা, আমি যদি তোমাদের খাবার দেই, তাহলে তোমরা কি আমার চিংড়ি মাছগুলো আবার খাবে? খাবে না তো আবার? না 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 না, তোমরা যদি আমাদের সাহায্য করো, তাহলে তোমাদের আমরা কেন ক্ষতি করব? না না, শুধু কথা বললেই হবে না, আমাদের কথা দিতে হবে। তোমরা এই পুকুরের আর ক্ষতি করবে না, কেমন? হ্যাঁ, আমি কথা দিলাম, তোমরা যদি আমাদের খাবার দাও, তবে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বরং আমরা তোমাদের সাহায্য করব। আমরা আমাদের জাদু দিয়ে তোমার যে মাছগুলোর ক্ষতি হয়েছে, যে মাছগুলো মারা গেছে, ওই সমান মাছ তোমাদের দিয়ে দেব। তোমরা একটা জায়গা দেখিয়ে রাখো, কেমন? আমি প্রতিদিন ওইখানে খাবার দেব। ঠিক আছে, তুমি তোমার কথা রেখো, আমরাও আমাদের কথা রাখবো। এখন তাহলে গেলাম আমি। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। বাবা, আমি যাই তাহলে, রাক্ষসী শাকচুন্নির জন্য খাবার আনতে হবে যে। ঠিক আছে, যাও তাহলে, আমি এখন আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে। বৃদ্ধ লোকটা চলে গেলে রমেশ বাড়ি গিয়ে কিছু মাছ নিয়ে আসলো। মাছগুলো সেই রাক্ষসী শাকচুন্নির দেখানো জায়গাতেই রেখে দিল। শোনো, তুমি আমার কথা রেখেছো, আমরাও আমাদের কথা রাখবো। রাতের মধ্যেই সব চিংড়ি মাছ তোমায় দিয়ে দেব। ঠিক আছে, আমি এখন তাহলে বাড়ি গেলাম। রাতে রাক্ষসী শাকচুন্নিরা চিংড়ি মাছ পুকুরে দিয়ে দিল। পরের দিন বাহ, রাক্ষসী শাকচুন্নিরা কথা রেখেছে। হ্যাঁ, তুমি যদি প্রতিদিন আমাদের খাবার দাও, তাহলে আমরা তোমাদের পুকুরের চিংড়ি মাছ খাবো না,
তুমি যদি এই চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিচর্যা করো তাহলে তোমার অনেক ভালো হবে। ঠিক আছে। এইভাবে রমেশ দিনরাত চিংড়ি মাছের পরিচর্যা করতে লাগলো। আরে রমেশ, তোমার চিংড়ি চাষ তো ভালোই হয়েছে, অনেক ভালোই চিংড়ি হয়েছে। আমি আমার বয়সে কখনো দেখিনি। তুমি আমাদের গ্রামের সফল চিংড়ি চাষি গো। চাচা, দোয়া করবেন আমাকে, নিজে সফল হয়ে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, আমি তাহলে আসি আজ। চিংড়ি মাছের দেখাশোনা করো। আমি বরং কিছু চিংড়ি মাছ তুলে হাটে বিক্রি করে আসি। রমেশ চিংড়ি মাছগুলো তুলে হাটে নিয়ে বিক্রি করতে নিয়ে গেল। সে হাটে বেশ কিছু টাকার চিংড়ি মাছ বিক্রি করলো। বাহ, একসাথে এতগুলো টাকা তো আমি জীবনে দেখিনি। বউ দেখলে আনন্দে নেচে উঠবে। যাই, বাড়ি ফিরে যাই। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। কি গো, কি হলো? এই নাও, আজ আমাদের চিংড়ি মাছ চাষের প্রথম চিংড়ি মাছ বিক্রি করলাম। টাকাগুলো রাখো। ওগো, এত টাকা! বাহ! ওগো বউ, সবে তো শুরু, সবে তো শুরু, বুঝলে? রমেশ প্রতিদিন মনে করে রাক্ষসী শাকচুন্নিদের জন্য খাবার দিয়ে আসতো, আর রাক্ষসী শাকচুন্নিরাও চিংড়ি মাছের কোনো ক্ষতি করত না। হোসেন সাহেবের কাছ থেকে ধার করে এই দোকানটা দিয়েছিলাম। টাকাটা ফেরত দেওয়ার সময় চলে এসেছে। আর কিছুদিন পরেই পুরো টাকা ফেরত দিয়ে দিতে পারবো। দোকানের আজকের লাভের কিছু টাকা রেখে দিয়েছি, বাকিটা রাজুকে দিয়ে পাঠিয়ে দেই। রাজু, রাজু, এদিকে আয় বাবা। বাবা, ডেকেছিলে? আমি তো আমার কাজ রেখে তোমার কাছে ছুটে এসেছি। বলো, কেন ডেকেছো আমাকে? হ্যাঁ বাবা, এই টাকাগুলো বাড়িতে তোর মার কাছে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ভাই, তুমি? তোমাকে হোসেন সাহেব পাঠিয়েছে নাকি? বসুন বসুন, এই জায়গাতে বসুন। হ্যাঁ ভাই, আমারে হোসেন মিয়া পাঠাইছেন। তোমার এই দোহান এখন থেকে হোসেন মিয়ার। তুমি টাকা শোধ করতে পারো নাই, তাই এই দোকান উনি নিজের নামে কইরা নিছেন। কিন্তু টাকা পরিশোধের জন্য তো এখনো অনেক সময় বাকি আছে, আর আমি তো সব টাকা দিয়েই দেব। সময়ের ভেতরে সব আমি পরিশোধ করে দেব। আমি সব টাকা গুছিয়ে রেখেছি। আমারে এই সব বইলা লাভ নাই, এই কাগজে সব লেখা আছে, তোমার টিপ সই আছে, দেখো, দিয়া দেখতে পারো। হ্যাঁ, আমি টিপ সই করেছিলাম, কিন্তু সেটা তো অন্য কাজের জন্য। এ তো অন্যায়। উনি যা করেছেন সেটা সম্পূর্ণ অন্যায়। উনি এভাবে আমার দোকান নিয়ে যেতে পারেন না। এই দোকানটাতেই আমার পেট চলে। আমার কিচ্ছু করার নাই, তোমার দোকানটা ছাইরা দিতে হইব। এইখানে কিছু টাকা আছে, এইগুলা নিয়ে দোকানটা ছাইরা দাও। আমার টাকা চাই না, আমি মোড়লের কাছে যাব এর বিচার চাইতে। দেখি তিনি কি বলেন। তুমি মোড়লের কাছে যাইবা? মোড়ল আর হোসেন মিয়া অনেক ভালো বন্ধু, তা কি তুমি ভুইলা গেছ? এতে তোমার বিপদ আরো বেশি হইব, হয়তো গ্রামটাও ছাড়তে হইতে পারে। আমি জানি আমি অন্যায়ের শিকার। আচ্ছা ঠিক আছে, আমি এ দোকান ছেড়ে দিচ্ছি। ঠিক একদিনের বিচার করবেন, আমি বলে রাখলাম। মাজেদ আলী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দোকান থেকে বেরিয়ে চলে আসে। এরপর সে বাড়ির পথে হাঁটতে থাকে আর নিজে নিজে বলে, আমি দোকানটি ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু সৃষ্টিকর্তা সব দেখেছেন, তিনি একদিনের জবাব দেবেন। আমার সংসার ঠিক কষ্ট করে আমি চালিয়ে নেব। অবশেষে মাজেদ আলীর দোকানটা আমি আমার নামেই কইরা নিলাম। দোকানটা অনেক ভালো জায়গাতে। আমার বড় ভাইয়ের এরকম একটা জায়গায় দোকানের খুব শখ। যাক, দোকানটা অবশেষে আমার হাতেই চলে আইলো। লোকটা অনেক কষ্ট পাইছে।
আরে তাতে আবার কি রে, আমি তো আর কিছু বুঝি না রে, আমি শুধু নিজেরটা বুঝি। এ তুমি এখন যাও। আরে রুনা আর জামাই বাবাজি যে, তোমরা কোনো খবর না দিয়েই চইলাইছো, তা বেশ ভালোই করছো। মাইয়াটারে দেখতে মন চাইছিল। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল বাবা, তাই খবর না দিয়ে হঠাৎ ছুটে এলাম। যাই হোক, তুমি এই সময় বাড়িতে থাকবে ভাবতেই পারিনি। আচ্ছা বাবা, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো? হ বাবা, আমি খুব ভালো আছি। তোমরা আইসা খুব ভালো করছো, খুব ভালো করছো তোমরা। জামাই বাবাজি, তা খুব ভালো হইছে। যাও ভেতরে গিয়া হাত মুখ ধুইয়া বিশ্রাম করো। হাত মুখ ধও, তারপর কিছু মুখে দাও, তারপর কথা কমুনি, কেমন? আপনার মাইয়ার জামাই তো দোকানের খবরটা জানতে পারলে খুব খুশি হইব। আরে তা খুব খুশি হইব না মানে হইব। জামাই অনেকদিন ধরে এমন একটা জায়গাতে দোকান চাইতেছিল, আমি জানামু সময় মতো অবশ্যই। তোমারে তো যাইতে বললাম। এত কষ্ট করে সব কাজ ফেলে এখানে এলাম। আমি এসেছি তোমার বাবা দোকানটি দখল করতে পারলো কিনা সেটার খোঁজ নিতে। ওই দোকানটি যে আমার খুব দরকার। তোমার তো ভালো ভালো জায়গায় অনেকগুলো দোকান আছে, আবার এই দোকানটিও তোমার প্রয়োজন? হ্যাঁ, ওই দোকানটা আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এরকম একটা জায়গায় দোকান হচ্ছে স্বর্ণের খনি। তা অত স্বর্ণ দিয়ে কি করবেন দুলা ভাই? আপনার তো আর কোনো কিছুর অভাব নেই, সাথে আছে শ্বশুরের সম্পত্তি। আরে রূপা যে, এসো এসো, তোমার তো খোঁজই পাওয়া যায় না। আরে রূপা, কেমন আছিস? এসেই তোর খোঁজ করছিলাম। তুই নাকি বাগানে ব্যস্ত? ওই আর কি আপা, আমি ছোট্ট একটা বাগান করেছি, সেখানেই ব্যস্ত ছিলাম। তা শ্যালিকা, এই বাগানের মালি না হয় তুমি, কিন্তু তোমার মনের বাগানের মালিকে আমরা কবে দেখব? দেখবে দেখবে, বাবা যখন বড়লোক ছেলে খুঁজে পাবে রূপার জন্য, তখনই দেখবে বাবা অনেক বড়লোক ছেলের সাথেই রূপার বিয়ে দেবেন। তাই বুঝি? নিশ্চয়ই শীঘ্রই দেখতে পাবো। দেখবেন তো অবশ্যই দুলা ভাই, তবে বড়লোক কোনো ছেলে নয়। আমি সৎ মানুষকেই বিয়ে করব, আমি হারামের টাকা চাই না। এসব বিধাতা সইবেন না দুলা ভাই। সৎ মানুষ? সৎ মানুষ শুধু গল্পে খুঁজে পাওয়া যায়, বাস্তব জীবনে সৎ মানুষ কখনোই খুঁজে পাবে না তুমি। সবাই নিজের স্বার্থ খোঁজে, বুঝলে? সৎ মানুষ অবশ্যই আছে দুলা ভাই, সৎ থাকাটাই স্যার স্বার্থ। আর একদিন আমি তাকে ঠিক খুঁজে পাবো, বিধাতা আমার ডাক কখনোই ফেলবেন না। দোকানটা তো চলে গেল, এখন কিভাবে কি করব বুঝতে পারছি না। আয় রোজগারের একটা রাস্তা তো বের করতেই হবে। তুমি চিন্তা করো না বাবা, একটা উপায় নিশ্চয় পাওয়া যাবে। কি উপায় যে পাওয়া যাবে তাই ভাবছি। আমাদের চাষের জমিটা তো বেশ উর্বর ছিল বাবা, চলো আমরা সেটাতেই সবজি চাষ করি না? ওই জমিটা তো অনেকদিন ধরে পতিত পড়ে আছে রে। এখন এখন কি আর সেখানে চাষ করা যাবে রে? কেন যাবে না? আমরা আবার সেটাকে উর্বর করে তুলব। চলো কাজে নেমে পড়ি। হ্যাঁ তাই চল, দেখা যাক কতদূর কি করতে পারি। তা না হলে খাবো কি রে? এরপর তারা মাঠে যায়। মাজেদ আলী আর রাজু মিলে জমিকে চাষযোগ্য করে। বাবা, আমরা আমাদের জমিতে পটল চাষ করব। এবছর পটলের বেশ দাম। এটা কিন্তু ভালো বুদ্ধি রে বাবা। চল আমরা বাজার থেকে পটলের লতি কিনে আনি। ঠিক আছে বাবা, চলো। এই পটল দিয়েই আমাদের অভাব দূর হয়ে যাবে। তুমি দেখে নিও বাবা। বাবা, আমার একটা অনুরোধ ছিল। বল মা, তোর মনের ইচ্ছা বল। আমার অনেক দিনের ইচ্ছে, আমি একজন সৎ মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। আমাকে একজন সত্যিকারের সৎ মানুষ খুঁজে পেতে সাহায্য করুন বাবা। আমি তোর ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছি মা। এই নে, এটা রাখ। এটা একটা পটল গাছ মা। তুই এই গাছটি লাগিয়ে ভালো মতো যত্ন করিস। এই পটল গাছটায় সময় মতো একটা সোনালী পটল হবে। শুধুমাত্র একজন সৎ লোকই এই পটল গাছের সোনালী পটলটি তুলতে পারবে।
তোর যদি মন চায় তুই সেই সৎ লোককে বিয়ে করতে পারিস। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আরে, আমার স্বর্ণের হারটি তো গলাতেই ছিল, কোথায় যে খুলে পড়ে গেল? বাড়িতে কেউ আছেন? জি, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এ বাড়িতে রূপা নামের কেউ আছে নাকি? জি, আমার নামই রূপা। এই গলার হারটি আপনার? এখানে আপনার নাম লেখা আছে, এই যে দেখুন। আরে, এই হারটি তো আমার, আমার খুব প্রিয় হার। এটা আমি হারিয়ে ফেলেছিলাম। আপনি কোথায় পেলেন? রাস্তা দিয়ে আসার সময় কুড়িয়ে পেয়েছি। নিন, হারটি যত্ন করে রাখুন। আমার যে কি ভালো লাগছে। তা কি নাম আপনার? আমার নাম রাজু। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো আমার হারটি আর খুঁজেই পেতাম না। নিশ্চয়ই পেতেন, কোনো না কোনো সৎ মানুষ অবশ্যই আপনার হারটি ফিরিয়ে দিত। সবাই বলে সৎ মানুষ কখনোই বাস্তবে পাওয়া যায় না, সবই গল্প গাথা। মন থেকে কিছু চাইলে তা নিশ্চয়ই পাওয়া যায়। গাছটি তো পটলে ভরে গেছে, কিন্তু আমি তো সোনালী পটল দেখতে পাচ্ছি না। তাহলে কি এখনো সময় হয়নি? এই যে মা, তুমি এইখানে, আমি তোমারে সব জায়গায় খুঁজে বেড়াইতাছি। হ্যাঁ বাবা, আমি গাছগুলোতেই পানি দিচ্ছিলাম। কিছু বলবে? হ্যাঁ, একটা দারুণ খবর আনছি। আমি তোমার বিয়া ঠিক কইরা ফালাইছি। বিশাল বড় লোকের একমাত্র পোলা। বাবা থামো, আমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই না। আমি শুধু একজন সৎ মানুষকেই বিয়ে করতে চাই। সৎ মানুষ আর সৎ মানুষ, ও সব সৎ মানুষ রূপকথা গল্পে খুঁজে পাওয়া যায়, বাস্তবে সৎ লোক বলতে কিচ্ছুটি নাই, বুঝলা? না বাবা, সত্যি আছে, আমি জানি আছে, আর আমি তাকে খুঁজে ঠিকই বের করব। তুই কেমনে তারে খুঁজা পাবি, আর তুই কেমনেই বুঝবি সে সৎ কিনা? সাধু বাবা আমাকে এই পটল গাছটি দিয়েছে। এই গাছের সময় মতো সোনালী পটল ফলবে। যে পটলটি তুলে নিতে পারবে সেই প্রকৃত সৎলোক। যত সব বাজে কথা, গাছে নাকি সোনালী পটল ফলবো, সব ওই সাধু বাবার বুজরুকি আর কি। আমি এই গাছ তুইলা ফালামু, এই সোনালী পটল ওর মাথাটাই নষ্ট করছে। না বাবা, এই কাজটি করো না, তোমার পায়ে পড়ি। এই কাজটি তুমি করো না, গাছটি তুমি তুলে ফেলো না বাবা। আমি ঠিক করছি, ওই বড় লোকের পোলার লগেই আমি তোর বিয়া দিব। সৎ লোক দিয়ে কিছু হয় না, জীবনে শুধু টাকার প্রয়োজন রে, টাকা টাকা। হে কি করলে বাবা, আমার গাছটি তুমি তুলে ফেলে দিলে। না জানি কে এত সুন্দর পটল গাছটা ফেলে দিয়েছে। যাকগে, এখানে পটল গাছটি পুঁতলাম, বাবা নিশ্চয় অনেক খুশি হবে। আরে, আপনি এখানে কি দেখছেন অমন করে? আরে আপনি, আমি সাধু বাবার ওখান থেকে আসছিলাম। একটা সুন্দর পটল ক্ষেত দেখে দাঁড়িয়েছি, ভাবলাম একটু দেখেই যাই। তাই দেখছিলাম এই গাছের পটলগুলো সত্যিই খুব সুন্দর। দেখে মনে হয় গাছগুলোর অনেক যত্ন করা হয়। এই পটল ক্ষেতটি আমাদেরই। তাই নাকি? বাহ, আপনার পটল ক্ষেত তো খুব সুন্দর। আমারও একটা পটল গাছ ছিল, সাধু বাবা দিয়েছিলেন আমাকে। বলেছিলেন গাছটাতে একটা সোনালী পটল ফলবে, আর সেই সোনালী পটলটি ফললেই আমার ইচ্ছে পূরণ হবে। আমি পেয়ে যাব প্রকৃত সৎলোককে, আর আমি চাইলে তাকে বিয়েও করতে পারবো। তাই নাকি? দারুণ ব্যাপার তো। কিন্তু এখন তো আর জানার কোনো উপায় নেই, কারণ পটল গাছটি তো আর নেই। যাই হোক, হাসি আমি। কি সহজ সরল মেয়ে, সত্যিকারের সৎলোক কি আসলেই পাওয়া যায়? যাই হোক, নিশ্চয়ই বিশ্বাসে অনেক কিছু মিলিয়ে দেয়। আমি আর সময় নষ্ট না করে গাছে পানি দেই। আরে, এই গাছটি তো আমি সেদিন রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, এখন দেখি এটাতে সোনালী পটল ফলেছে। গাছটি ওই মেয়ের নয় তো। আমি যাই, পটলটি বরং রূপা নামের ওই মেয়েটিকে দিয়ে আসি। কাকে চাই?
রূপা আছে? আমার রূপার সাথে একটু প্রয়োজন ছিল। আসেন আসেন, আপনি আমার সাথে আসেন। আয় পোলা, তুমি মাজেদ আলীর পোলা না? জি সাহেব। সাহেব সাহেব, এই ছেলে ছোট আপার সাথে দেখা করতে এসেছে। রূপার সাথে দেখা করতে আইছো? রূপার সাথে তোমার কি প্রয়োজন শুনি? তেমন কিছু না সাহেব। সাহেব, আমি রূপাকে শুধু এই সোনালী পটলটি দিতে এসেছি। রূপার গাছটি আমি রাস্তায় কুড়িয়ে পেয়ে পুঁতে দিয়েছিলাম, সেই গাছে এই সোনালী পটল ফলেছে। আমি এটা রূপার জন্য নিয়ে এসেছি। তা এইটা যে রূপার গাছ, তুমি কি কইরা বুঝলা বলো তো আমারে? রূপা আমাকে অনেক আগে এই সোনালী পটলটির গল্প বলেছিল, আমি তাই পটলটি পেয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, আমারে দাও এই পটলটা, আমি রূপার হাতে পৌঁছাই দেবনি। আমি তাহলে আসি সাহেব। এই পোলা পটলটা নিয়ে আইছে, তার মানে রূপার হিসাব মতো এই পোলাই রূপার বর হইব। মাজেদ আলীর পোলা রূপার বর হইব, এ আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই হইতে দেব না। তাইলে কি করবেন সাহেব? এই পটল কিছুতেই রূপার হাতে পৌঁছাইতে দেওয়া যাব না। এই টাকাগুলা আমার গত মাসের ব্যবসার লাভের টাকা। এই টাকাগুলা আর ওই পটলটা আমার ঘরে রাইখা আসো, যাও। আচ্ছা আচ্ছা সাহেব, যাইতাছি। ঘর খালি, এই সুযোগ শ্বশুর আব্বার ঘর থেকে টাকা পয়সা হাতানোর। আমি জানি শ্বশুর আব্বার ঘরে অনেক টাকা রাখা আছে। এই যে পেয়ে গেছি টাকাগুলো, এক্ষুনি এগুলো চলে আসবে আমার পকেটে। শ্বশুর আব্বা কখনোই সন্দেহ করবে না, আর জানতেই পারবে না। কারণ শ্বশুর আব্বা জানে আমি অনেক বড় লোক, আমার টাকার কোনো দরকার নেই। কিন্তু আমার অনেক 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 টাকা চাই। কিন্তু এটা কি? এমন অদ্ভুত পটল তো জীবনেও দেখিনি। এটা এখানে কি করছে? নিশ্চয়ই ভুল করে কেউ নিয়ে এসেছে, এটা ফেলে দেই। বাবা বাবা বাবা, আপনি? তুমি এই ঘরে কি করতেছ আজিজ? না বাবা, মানে আমি এসেছিলাম, মানে আমার আর কিছু বুঝার বাকি নাই। তুমি এক্ষুনি এই বাড়ি ছাইরা চইলা যাও, বাইরে যাও, আর কখনোই আসবা না। টাকা পয়সার চাইতেও সততার মূল্য অনেক বেশি, সেইটা আমি হারে হারে বুঝছি। যাও, বাইরে যাও। আমাদের পটল বিক্রি তো এবার ভালোই হয়েছে। এরকম বিক্রি হলে তো আমাদের খাওয়া পড়ার আর কোনো সমস্যা হবে না। তা ঠিক বলেছ বাবা, আমরা আরো ভালো ফলনের চেষ্টা করব। মাজেদ আলী, মাজেদ আলী, বাড়ি আসো। আরে হোসেন সাহেব যে, আপনি আমার বাড়িতে? তোমার যা পাও না আমি তোমারে দিতে আইছি মাজেদ আলী। একটা এই যে এই পটল, আরেকটা এই যে আমার মাইয়া রূপা। রূপা? হ্যাঁ, রূপা অবশেষে তার সৎ মানুষরে খুঁজা পাইছে, যারে সে জীবন সঙ্গী হিসেবে চাইছিল। আমিও আমার ভুল বুঝবার পারছি, টাকাই সবকিছু না, সততার মূল্যই বেশি। আজকে আমার বড় জামাই যদি সৎ হইতো, তাইলে সে আমার ঘরে ঢুইকা চুরির চেষ্টা করতো না। যাই হোক, আমি রাজুর সঙ্গে রূপার বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। এ তো আমাদের জন্য আনন্দের সংবাদ, আমাদের জন্য ভারী খুশির খবর। আসুন, ভেতরে আসুন, ভেতরে বসে আলাপ করি। আসুন আসুন।